পরিচয় আর নাগরিকত্ব এই দুটো কি একই জিনিস? একটি সুস্থ গণতন্ত্রের জন্য একটা নির্ভুল ভোটার তালিকা কতটা জরুরি তা আমরা সবাই জানি। কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে এই কর্মসূচিটার আর এর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আধার কার্ডকে। কিন্তু আসল খটকাটা লাগছে অন্য জায়গায়, সেটা হলো কাজের চাপে জীবন চলে যায়। এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু ভেবে দেখুন তো, একটা সরকারি কর্মসূচি যখন এতটাই দ্রুতগতিতে চালানো হয় যে তাতে মানুষের মৃত্যু হয়, তখন প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়ায়? এর দায়টা ঠিক কার? আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আধার আর ভোটার কার্ডের সংযোগ নিয়ে যে বিতর্কটা চলছে তার একেবারে গভীরে যাব। আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন, যে কার্ডটা বানানো হয়েছিল সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য একটা পরিচয়পত্র হিসেবে, সেটাই কি এখন ঠিক করে দেবে একটা দেশের নির্বাচনের ভাগ্য? ভাবা যায়? চলুন তাহলে এই বিতর্কের গোড়া থেকে শুরু করা যাক। এর মূলে রয়েছে নির্বাচন কমিশনের দেশজুড়ে চালানো একটা কর্মসূচি, যেটা অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে, আর যার ফল হিসেবে কিছু মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এই কর্মসূচিটার নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে SIR। কাগজে কলমে এর উদ্দেশ্য খুবই ভালো, ভোটার তালিকাটাকে একদম পরিষ্কার করা, যাচাই করা, আর এর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আধার কার্ডকে। কিন্তু আসল খটকাটা লাগছে অন্য জায়গায়, সেটা হলো এর গতি। মানে কাজটা হচ্ছে একটা ফাস্ট ট্র্যাক ভিত্তিতে। ভোটার তালিকার সংশোধনের কাজ তো আগেও হয়েছে, তাই না? কিন্তু এবারের মতো এমন তাড়াহুড়ো আগে কেউ দেখেনি। আর ঠিক এইখানে অনেকের মনে প্রশ্ন জাগছে, সরকারের আসল উদ্দেশ্যটা কি? আর এই তাড়াহুড়োর ফল কি হয়েছে জানেন? একটা মর্মান্তিক পরিণতি। অভিযোগ উঠেছে এই বিশাল কাজের চাপের কারণে প্রায় 20 জন বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে। ভাবুন একবার, একটা কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে 20টা প্রাণ চলে গেল। এই কর্মসূচির মানবিক মূল্যটা ঠিক এখানেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো একদিকে এই মানবিক সংকট, আর অন্যদিকে একটা আইনি এবং বলা যেতে পারে দার্শনিক বিতর্ক। আর এই বিতর্কের মূল কথাটা হলো পরিচয় আর নাগরিকত্ব এই দুটো কি একই জিনিস? এখানেই আসল সংঘাতটা বেঁধেছে। এই বিষয়টা আরও জটিল হয়ে ওঠে যখন আমরা এর রাজনৈতিক দিকটা দেখি। মজার ব্যাপার হলো, এই আধার কার্ডের প্রস্তাব কিন্তু এনেছিল কংগ্রেস সরকার, আর তখন বিরোধী দল হিসেবে বিজেপি এর তীব্র বিরোধিতা করেছিল। অথচ সেই বিজেপি যখন ক্ষমতায় এলো, তখন তারাই দেশ জুড়ে আধারকে প্রায় বাধ্যতামূলক করে তুলল। এই যে রাজনৈতিক অবস্থানের 180 ডিগ্রি পরিবর্তন, এটা পুরো বিতর্কটাকে একটা অন্য মাত্রা দেয়। তাহলে চলুন আসল পার্থক্যটা একটু বুঝে নিই। আধার কার্ড কি? এটা আপনার পরিচয় আর বাসস্থানের প্রমাণ। এটা দিয়ে আপনি সরকারি পরিষেবা পেতে পারেন, এমনকি যারা ভারতের নাগরিক নন তারাও এটা পেতে পারেন। কিন্তু নাগরিকত্ব, সেটা হলো আপনার জাতীয়তার প্রমাণ। আর এই নাগরিকত্বই আপনাকে ভোট দেওয়ার মতো একটা মৌলিক অধিকার দেয়। আর ঠিক এই কারণেই আসল ভয়টা তৈরি হচ্ছে। দেখুন, আধার কার্ড পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। অনেক অনাগরিক, যেমন অভিবাসী বা শরণার্থী, তাদের কাছেও এটা আছে। এখন যদি এই আধার কার্ডকে ভোটার আইডির সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় আশঙ্কাটা কি? আশঙ্কাটা হলো বিদেশি নাগরিকরাও হয়তো ভারতের ভোটার তালিকায় ঢুকে পড়তে পারে। আর সেটা হলে দেশের নির্বাচনী প্রক্রিয়ার কি হবে? এই রকম একটা জটিল পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে, আর তাদের রায়টা ছিল অত্যন্ত পরিষ্কার এবং চূড়ান্ত। আদালত একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, আধার কার্ডকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। ব্যাস, এই একটা বাক্যই কিন্তু পুরো বিতর্কের আইনি ভিত্তিটাকে একরকম নাড়িয়ে দিয়েছিল। আদালত আরও পরিষ্কার করে দিয়েছে যে আধারের আসল উদ্দেশ্যটা কি। এটা হলো পরিচয় যাচাই করার একটা টুল, যাতে সাধারণ মানুষ সহজে সরকারি পরিষেবা বা সুযোগ সুবিধা পায়। সোজা কথায়, এটা নাগরিকত্ব প্রমাণের জন্য বানানোই হয়নি। আদালত আধারের আইনি সীমানাটা খুব স্পষ্টভাবে টেনে দিয়েছে। বিষয়টাকে আরও সহজ করে বোঝানোর জন্য আদালত একটা দারুণ উদাহরণ দিয়েছিল। ধরুন, একজন পরিযায়ী শ্রমিক, তিনি শুধু রেশন পাওয়ার সুবিধার জন্য একটা আধার কার্ড বানালেন। তো এখন প্রশ্ন হলো, শুধু ওই কার্ডটা আছে বলেই কি তাকে আমরা দেশের ভোটার হিসাবে ধরে নেব? এই একটা প্রশ্নই কিন্তু আধারকে ভোটের সাথে যুক্ত করার পুরো যুক্তিটাকেই অসার প্রমাণ করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের এই স্পষ্ট রায়ের পরেও কর্মসূচিটা কিন্তু থামেনি, কাজটা চলছে। আর এর ফলে একটা অস্বস্তিকর নীরবতা তৈরি হয়েছে, কারণ কিছু খুব জরুরি প্রশ্ন এখনও উত্তর পায়নি। প্রশ্নগুলো কি কি?
প্রথমত, কেন এত তাড়াহুড়ো করে এই কাজটা শেষ করতে হবে? দ্বিতীয়ত, যদি আধারে একমাত্র ভিত্তি না হয় তাহলে ভোটার যাচাইয়ের সঠিক বৈধ পদ্ধতিটা ঠিক কী? আর সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়ায় যে ২০ জন মানুষ প্রাণ হারালেন তার দায় কে নেবে? যখন কোনো কিছুর গতি মানুষের নিরাপত্তাকে ছাড়িয়ে যায় তখন তার দায়বদ্ধতাটা কার? এই প্রশ্নটা কিন্তু শুধু আধার ভোটার বিতর্ক নিয়েই নয়, যে কোনো সরকারি নীতির ক্ষেত্রেই সমানভাবে সত্যি। ডিবেটে আপনাকে স্বাগত। ভারতের নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের একটা বিশাল কর্মসূচি হাতে নিয়েছে, যার নাম বিশেষ নিবিড় পুনর্বিবেচনা। কিন্তু এই কর্মসূচির একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটা সিদ্ধান্ত একটা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, আর তা হলো ভোটার পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের ব্যবহার। আর এই বিতর্কের মূলে রয়েছে একটাই প্রশ্ন, যে আধার কার্ডকে দেশের সর্বোচ্চ আদালত নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানে না, তাকেই কি ভোটার নিবন্ধনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার ভিত্তি বানানো উচিত, নাকি প্রশাসনিক সুবিধার নামে আমরা আসলে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতাকেই এক বিরাট ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি? এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচিটি ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত এবং হালনাগাদ করার একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ। প্রায় ২০০২-৩ সালের পর এত বড় মাপের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য একটা নির্ভুল ভোটার তালিকা কতটা জরুরি তা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো, কোটি কোটি মানুষের তথ্য যাচাই করার এই বিশাল কাজটা কিভাবে করা হবে? ভারতে আজ আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র যা প্রায় সব প্রাপ্তবয়স্ক নাগরিকের কাছে আছে এবং ডিজিটাল পদ্ধতিতে সহজে যাচাই করা যায়। তাই আমার মধ্যে এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে আধার কার্ড ব্যবহার করা একটি বাস্তবসম্মত এবং কার্যকর সিদ্ধান্ত। এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি অবশ্যই স্বীকার করছি যে আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু একে তো চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে না। একে ব্যবহার করা হচ্ছে পরিচয় শনাক্তকরণের একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে। এর পরেও তো বুথ লেভেল অফিসারের সরেজমিনে তদন্তের মতো একাধিক ধাপ রয়েছেই। সরকারের উদ্দেশ্য হল একটা সুসংহত এবং নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি করা, আর এই পদক্ষেপ সেই লক্ষ্যেরই একটি অংশ। আমি আপনার এই বাস্তবসম্মত এবং কার্যকর শব্দ দুটির সঙ্গেই সরাসরি দ্বিমত পোষণ করছি। আমার মূল বক্তব্য হল, ভোটার নিবন্ধনের একমাত্র ভিত্তি অবশ্যই হতে হবে নাগরিকত্ব, প্রশাসনিক সুবিধা নয়। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একবার নয় একাধিকবার স্পষ্টভাবে বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এটি তৈরি করা হয়েছিল মূলত সরকারি পরিষেবা আর ভর্তুকি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মৌলিক আইনি সত্যটাকে উপেক্ষা করে যখন আমরা ভোটার তালিকায় আধারকে জুড়ে দিচ্ছি, তখন আমরা নির্বাচনী প্রক্রিয়ায় একটা বিপজ্জনক ফাঁক তৈরি করছি। আপনি বলছেন এটি প্রথম ধাপ, কিন্তু যদি প্রথম ধাপটাই নড়বড়ে হয় তাহলে পুরো কাঠামোটা কি দুর্বল হয়ে পড়ে না? ভেবে দেখুন, রোহিঙ্গা শরণার্থী বা ধরুন বাংলাদেশ থেকে আসা অভিবাসী যারা কোনো না কোনোভাবে একটা আধার কার্ড সংগ্রহ করতে পেরেছে, তাদের ভোটার তালিকায় ঢুকা পড়ার একটা সত্যিকারের আশঙ্কা তৈরি হচ্ছে। একজন পরিযায়ী শ্রমিক যদি শুধু রেশন তোলার সুবিধার জন্য কোনো একটি রাজ্যের আধার কার্ড তৈরি করেন, তাহলে কিটাকে সেই অঞ্চলের ভোটার হিসেবে গণ্য করা হবে? এই একটা প্রশ্নই তো পুরো প্রক্রিয়ার অন্তর্নিহিত দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি যে ঝুঁকির কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আপনি প্রক্রিয়াটাকে একটু সরলীকরণ করছেন। আধার কার্ড ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের একটা প্রাথমিক ফিল্টার হিসেবে, নাগরিকত্ব দেওয়ার জন্য নয়। নির্বাচন কমিশনের নির্দেশিকা কিন্তু খুব স্পষ্ট। আধার থেকে তথ্য নেওয়ার পরেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করার কথা। তারপর একটা খসড়া তালিকা প্রকাশ করা হয় যেখানে সাধারণ মানুষ আপত্তি জানাতে পারে। তারপর সেই আপত্তির শুনানি হয়। অর্থাৎ এটি একটি বহুস্তরীয় যাচাই ব্যবস্থা। তাই সমস্যাটা আধারের নয়, সমস্যা যদি কিছু থাকেও তবে তা হলো এই বহুস্তরীয় ব্যবস্থার সঠিক প্রয়োগে। প্রযুক্তিকে বাদ দিয়ে পুরনো পদ্ধতিতে এত বড় কাজ আজকের দিনে দাঁড়িয়ে করাটা কি আদৌ সম্ভব? আমি দুঃখিত, কিন্তু এই যুক্তিটা আমি মানতে পারছি না।
আপনি বাস্তবায়নের ঘাটতির কথা বলছেন, কিন্তু যখন দেশের সর্বোচ্চ আদালত আধার ব্যবহারের আইনগত ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে, তখন বাস্তবায়নের যুক্তি দিয়ে তাকে বৈধতা দেওয়া যায় কি? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী আধার কার্ডকে ভোটার পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা আইনগতভাবে ত্রুটিপূর্ণ। যখন দেশের সর্বোচ্চ আদালত একটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন নির্বাচন কমিশনের কিভাবে সেই প্রক্রিয়াটি পূর্ণ গতিতে চালিয়ে যাওয়া উচিত? এটা কি নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক নীতির বিরুদ্ধে যায় না? আর আপনি যে বহুস্তরীয় যাচাই ব্যবস্থার কথা বলছেন, তার বাস্তব চেহারাটা কি? বুথ লেভেল অফিসার বা বিএও কারা? তারা তো মূলত স্থানীয় স্কুলের শিক্ষক, অঙ্গনবাড়ি কর্মী বা অন্য সরকারি কর্মচারী, যাদের ওপর এই অসম্ভব কাজের চাপ দেওয়া হয়েছে। তাদেরকে এই ধরনের সংবেদনশীল তদন্ত করার জন্য যথেষ্ট প্রশিক্ষণ বা সময় দেওয়া হয়? বাস্তব পরিস্থিতি হলো, আধার কার্ডে জালিয়াতির সুযোগ প্রচুর, আর লক্ষ লক্ষ মানুষের তথ্য যখন একসঙ্গে যাচাই করা হয়, তখন কিছু ভুল বা ফাঁক থেকে যাওয়াটাই স্বাভাবিক। এই একটা ভুলের কারণে যদি মাত্র কয়েক হাজার অনাগরিকও ভোটাধিকার পেয়ে যায়, তার প্রভাব হবে সুদূর প্রসারী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক। দেখুন, 2002-03 সালের পর এই ধরনের বড় আকারের সংশোধন কর্মসূচি হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশের জন্যে নির্ভুল এবং হালনাগাদ ভোটার তালিকা অপরিহার্য। সামনে একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলোর আগে দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করার একটা তাগিদ তো থাকবেই। এই গতিকে সন্দেহের চোখে দেখা কি ঠিক? বরং নির্বাচন কমিশন যে একটা কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছে, তাকে আমাদের সমর্থন করা উচিত। লক্ষ্যটা তো মহৎ, ভোটার তালিকাকে যতটা সম্ভব নিখুঁত করে তোলা। এই প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতার কবলে পড়ে, তাহলে তো আমরা একটা অশুদ্ধ তালিকা নিয়ে নির্বাচনে যাব, সেটাও তো গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। কিন্তু এই ফাস্ট ট্র্যাক, এই অতি দ্রুততার কারণেই তো মূল প্রশ্নগুলো উঠছে। একটা প্রশাসনিক কাজ সম্পন্ন করার তাগিদ এতটাই বেশি হয়ে গেল যে তার জন্য মানুষের জীবনের মূল্য তুচ্ছ হয়ে যাবে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই কর্মসূচির কাজের চাপে অসম্ভব ডেডলাইন পূরণ করতে গিয়ে প্রায় 20 জন বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে। একটা প্রশাসনিক কাজের জন্য মানুষের জীবনহানি কি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে? এই অস্বাভাবিক দ্রুততার পেছনে সরকারের আসল উদ্দেশ্য নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা অমূলক বলা যায় না। দক্ষতা জরুরি, কিন্তু তা মানুষের জীবনের বিনিময়ে হতে পারে না। এই তাড়াহুড়োর ফলে যাচাই প্রক্রিয়ায় যে মারাত্মক ঘাটতি থেকে যাচ্ছে, তা কি আমরা অস্বীকার করতে পারি? এই তাড়াহুড়োই তো স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য কারচুপির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটা শুধু ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, এটা একটা নীতিগত ব্যর্থতা। কর্মকর্তাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা। এর কোনো অপবাদ হতে পারে না এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত। তবে আমি মনে করি এটি প্রশাসনিক ব্যবস্থাপনার একটি সংকট। পুরো কর্মসূচির উদ্দেশ্যকে এর দ্বারা বিচার করা উচিত নয়। এই বিচ্যুতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রশ্নটা হওয়া উচিত, কিভাবে কর্মীদের ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করা যায়। এই ট্র্যাজেডিকে সামনে রেখে পুরো সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়াটা কি সমাধান হতে পারে, নাকি আমাদের উচিত এই ব্যবস্থাপনার ত্রুটিগুলো শুধরে নিয়ে এগিয়ে যাওয়া? 20 বছর ধরে যে ভোটার তালিকা প্রায় অপরিবর্তিত, তাকে শুদ্ধ করার কাজটা তো করতেই হবে। আপনি ব্যবস্থাপনার কথা বলছেন, কিন্তু এই ব্যবস্থাপনার পেছনে যে রাজনীতি, তাকেও তো এড়িয়ে যাওয়া যায় না। আর এখানেই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা মজার বিষয় হলো, এই আধার ব্যবস্থার সূচনা করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আর তখন বিরোধী দলে থাকা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এর তীব্র সমালোচনা করেছিল। তারা এটিকে ব্যক্তিগত গোপনীয়তার উপর আঘাত এবং একটা নজরদারি ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছিল। আজ তারাই ক্ষমতায় এসে সেই আধারকেই কেবল ভোটার তালিকার সঙ্গে নয়, প্রায় সব কিছুর সঙ্গে বাধ্যতামূলক করার চেষ্টা করছে। এই দ্বিচারিতা কি পুরো প্রক্রিয়াটির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে না? যখন একটি দল বিরোধী আসনে থেকে একটি নীতির বিরোধিতা করে এবং ক্ষমতায় এসে সেই নীতিকেই আরও আগ্রাসীভাবে প্রয়োগ করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ হওয়াটা কি স্বাভাবিক নয়? আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, তবে এটিকে অন্যভাবেও দেখা যেতে পারে। সময়ের সাথে এবং পরিস্থিতির বদলের সাথে সাথে নীতির প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা সম্পর্কে ধারণাও তো বদলাতে পারে।
বিরোধী দলে থাকাকালীন যে উদ্বেগগুলো, যেমন ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, প্রধান ছিল, দেশ পরিচালনার দায়িত্বে আসার পর হয়তো প্রযুক্তির কার্যকারিতা এবং প্রশাসনিক সুবিধার দিকটি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। হয়তো তারা বুঝতে পেরেছেন যে একটি কেন্দ্রীয় পরিচয়পত্র ব্যবস্থার মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কাজকে আরও সুসংহত করা সম্ভব। একে সরাসরি দ্বিচারিতা না বলে পরিবর্তিত পরিস্থিতিতে নীতির পুনর্বিবেচনা বা প্রায়োগিক অভিযোজন হিসেবেও দেখা যেতে পারে। সব নীতিই তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। হয়তো তারা এখন মনে করছেন যে আধারের সুবিধাগুলো এর সম্ভাব্য ঝুঁকিগুলোর চেয়ে বেশি। কিন্তু ভোটার তালিকার মতো একটি সংবেদনশীল বিষয়ে এই ধরনের প্রায়োগিক অভিযোজন কি আদৌ গ্রহণযোগ্য? যেখানে নাগরিকত্বের মতো একটি মৌলিক প্রশ্ন জড়িত, সেখানে প্রশাসনিক সুবিধার যুক্তিকে অগ্রাধিকার দেওয়াটা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। আর এই অভিযোজন যদি এমন হয় যে তা একটি দলের রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে সাহায্য করতে পারে, তাহলে তো প্রশ্ন উঠবেই, যে দল একসময় আধারকে ইলেকট্রনিক ফাঁস বলেছিল, তারা আজ কেন ভোটারদের গলায় সেই ফাঁস পরাতে এত আগ্রহী? এর পেছনে কি ভোটারদের উপর নজরদারি বা তথ্য নিয়ন্ত্রণের কোনো বৃহত্তর উদ্দেশ্য থাকতে পারে? এই প্রশ্নগুলো তো থেকেই যায়। পরিশেষে আমি আবারও বলবো যে ভোটার তালিকা সংশোধনের মতো একটি বিশাল এবং জটিল কর্মযজ্ঞে আধার কার্ডের ব্যবহার একটি আধুনিক এবং বাস্তবসম্মত পদক্ষেপ। হ্যাঁ, এর প্রয়োগে কিছু চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে, বিশেষত নাগরিকত্বের বিষয়টি নিয়ে যে আইনি প্রশ্ন উঠেছে তা উপেক্ষা করার মতো নয়। তবে সঠিক এবং কঠোর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এই ঝুঁকিগুলো মোকাবিলা করা সম্ভব। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি নির্ভুল, স্বচ্ছ এবং আধুনিক ভোটার ব্যবস্থা তৈরি করা এবং প্রযুক্তিকে ব্যবহার না করে 21 শতাব্দীতে দাঁড়িয়ে সেই লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, নির্বাচনী প্রক্রিয়ার বিশুদ্ধতার সাথে কোনো ধরনের আপোষ করা চলে না। আধার কার্ড, যা আইনত এবং কার্যত নাগরিকত্বের প্রমাণ নয়, তাকে ভোটার যাচাইয়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা একটি বিপজ্জনক এবং ত্রুটিপূর্ণ নীতি। সুপ্রিম কোর্টের উদ্বেগ, তৃণমূল স্তরের কর্মীদের ওপর অমানসিক চাপ এবং এই প্রক্রিয়ায় ঘটে যাওয়া ট্র্যাজেডি প্রমাণ করে যে পুরো বিষয়টা নিয়ে তাড়াহুড়ো না করে পুনরায় গভীরভাবে ভাবনা চিন্তা করা আবশ্যক। প্রশাসনিক দক্ষতার চেয়ে নির্বাচনী প্রক্রিয়ার বিশুদ্ধতা এবং বিশ্বাসযোগ্যতা অনেক বেশি জরুরি। গণতন্ত্রের ভিত্তি হল এক ব্যক্তি এক ভোট, এবং সেই ব্যক্তি অবশ্যই দেশের নাগরিক হবেন। এই সত্যের সাথে কোনো আপোষ চলে না। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আধার ও ভোটাধিকারের সংযোগ একটি অত্যন্ত জটিল বিষয়। একদিকে রয়েছে একটি নির্ভুল তালিকা তৈরির প্রশাসনিক প্রয়োজনীয়তা, অন্যদিকে রয়েছে নির্বাচনী নীতির বিশুদ্ধতা রক্ষার মৌলিক দায়িত্ব। আর এই দুয়ের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।